পহেলা জুন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। 27 এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পরে শপথের বিষয়টি নির্বাচন কমিশন, এরপরে স্থানীয় সরকার, তারপরে আইন মন্ত্রণালয়, এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং সবশেষ আপিল বিভাগ পর্যন্ত গড়ালো। সবশেষ ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল বৃহস্পতিবার, তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সওদাগর আজম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, শুরুতে একটু জানি যে আপিল বিভাগ আজকে বলেছে সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ না করে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এটা নিয়ে আপিল বিভাগ উষ্মা প্রকাশ করেছে। নির্বাচন কমিশন আইন আসলে কি বলে, তার ক্ষমতা কত দূর পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। গত কিছুদিন ধরেই আসলে এই মামলাটা নিয়ে আমরা দেখছি যে আমাদের আদালত এবং আমাদের দেশের মানুষের মধ্যে, সবার মধ্যেই এক ধরনের একটা জানার যা আগ্রহ, কি হয় এই বিষয়টার দিকে নজর, সবারই চোখ। এখন দেখেন, ইশরাকের শপথে এই যে বাধা আসছে, এই বাধা আসলে কিন্তু বোঝা যায় যে বর্তমানে যে সরকারটা আছে, অন্তর্বর্তী যে সরকার, তাদের আইনটা তো মানতে হবে, কারণ এটা তো আদালতের রায়, যেটা এর আগে দিয়েছে। এখন সিটি কর্পোরেশনে আমাদের বিএনপি প্রার্থী শপথ, ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ বিলম্বিত করা, এটার মধ্যে কি ধরনের, কার কি উদ্দেশ্য আছে, এটা তো সরকারের সদিচ্ছা, সেটাকেও আপনার প্রশ্নবিদ্ধ করে। এখন নির্বাচন কমিশনের অনেকই ক্ষমতা আছে, যদিও গত 4টা নির্বাচন আমরা গত 17 বছর ধরেই বলে এসেছি যে ওগুলো প্রত্যেকটাই আপনার ছিল জাতির সাথে এক ধরনের তামাশা, মকারি। ওগুলো নির্বাচন হয়নি, রাতে ভোট করেছে কিংবা ডামি প্রার্থী দিয়ে ইলেকশন হয়েছে, একটাও, কিংবা আমাদেরকে বাদ দিয়ে, বহু দলকে বাদ দিয়ে তারা নিজেরা যেভাবে নির্বাচন করেছে। তো এইরকম অবস্থায় যখন জুলাই 5ই আগস্টের পরে, এই গণ অভ্যুত্থানের পরে এই সরকারটা এসেছে, তো আমরা সবাই আপনার আশা করেছি এবং দেখেছিও যে ইশরাকের মামলাটাই প্রথম নয়। চট্টগ্রামের মেয়র হিসাবে ডক্টর শাহাদাত, উনি কিন্তু মেয়র হয়েছেন, শপথ নিয়েছেন, বসেওছেন। এখন নির্বাচন কমিশন তাদের যে স্বাধীন মনোভাব, স্বাধীনভাবে কাজ করবার যে বিষয়টা আছে, এগুলো নিয়ে তো অতীতে বহু কথা আমরা বলে এসেছি। আমরা দেখেছি যে 2020-এ 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন যেটা হয়েছিল, মেয়র ইলেকশন, সেই সময় আওয়ামী লীগের প্রার্থী যিনি ছিলেন, তাকেই আপনার অবভিয়াসলি বিজয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচন তো কিছুই হয়নি, ওইভাবেই যে আওয়ামী লীগ, যে সেই তাকেই আপনার বরাবরই তারা ঘোষণা করে এসছে। তো নির্বাচনে অনিয়ম হয়েছে, নির্বাচনে দিল এই অভিযোগ, সেটা বাতিল চেয়ে 2020 সালে দেশে মার্চ মামলা করছিলেন ইশরাক হোসেন। অভ্যুত্থানে আমরা এই সরকার ট্রাইব্যুনাল, মেয়র ছিলেন ইশরাকের বাবা, যে খোকা সাহেবের ছেলে, তাকে মেয়র ঘোষণা করে। কাজেই আমরা মনে করি যে এই কেসটা কোনো কেস নয়, এটার মধ্যে আছে নির্বাচন কমিশন, এটার সাথে জড়িয়ে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের আপনার রকম মনোভাব নির্বাচনের কথা। জি, মানে আপনি এর ভিতরে একটা মনোভাবও দেখছেন। জি, আমি অধ্যাপক সওদাগর আজম, আপনার কাছে যদি একটু আসি। নির্বাচন কমিশন ক্ষমতা প্রয়োগ না করে মন্ত্রণালয়ের মতামত চেয়ে বসলো।
আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা দেখলাম যেটা অপেক্ষা করলো। আদালতের রায় ছিল, তারপরে মন্ত্রণালয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে যে যেহেতু আদালতে আবার বিষয়টা চ্যালেঞ্জ হয়েছে, রায়টা চ্যালেঞ্জ হয়েছে, তার অপেক্ষা করেছে। আপনি সার্বিকভাবে আসলে কি দেখেন এই বিষয়টাতে? ইশরাক হোসেনের সমর্থকরা টানা আন্দোলন করছেন, তারা শপথের দাবি জানাচ্ছেন, কি দেখেন আপনি আসলে? আমি যেটা দেখছি যে চট্টগ্রামের মেয়র যেহেতু শপথ নিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তো বিষয়টা ঠিক অনেকটা একই ধরনের। সেখান থেকে কিন্তু একটা লেজিটিমেসি এখানে তৈরি হয়েছে। তো আদালতের এত বড় একটা রায়, তারপরে একটা সার্কামস্টেন্সিয়াল লিগ্যাল এত বড় একটা এভিডেন্স, এত বড় একটা লেজিটিমেসি থাকার পরে তারপরে নির্বাচন কমিশনের এত বড় সাংবিধানিক ক্ষমতা থাকার পরে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে এরকম একটা আইনের ব্যাখ্যা চেয়েছে, এটিকে আমি নির্বাচন কমিশনের একটি ব্যর্থতা হিসেবেই আমি দেখবো আর কি। কারণ এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সুস্পষ্টভাবে তাদের ক্ষমতা দেয়া রয়েছে। তো নির্বাচন কমিশনের এই ব্যর্থতা এটা একটি খারাপ একটি নজির সৃষ্টি করলো আর কি। আর যে আর্গুমেন্টটা দেয়া হয়েছিল বা যে আর্গুমেন্টটার কারণে ইশরাক হোসেনের শপথটাকে বাধাগ্রস্ত করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করলাম, যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বলা হচ্ছে যে সকল ধরনের নির্বাচন এটা অবৈধ। কিন্তু এইটাকে তো আমরা গণ অভ্যুত্থানের পরে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব ভালো একটা শক্ত ঐক্যমত আসলে তৈরি হয়নি। যদি সে ধরনের ঐক্যমত একটা তৈরি হতো এবং এখানে যদি একটা বিপ্লবী সরকার গঠন হতো, গঠন হওয়ার পরে প্রত্যেকটা জিনিস নিয়ে বসে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতো, তাহলে আর এক ধরনের একটা লেজিটিমেসি তৈরি হতো। কিন্তু সে ধরনের লেজিটিমেসি কিন্তু তৈরি হয়নি। তো না হওয়ার ফলে আমি ইশরাক হোসেনের এই শপথটাকে বাধাগ্রস্ত করা, এটিকে একটি অন্যায় হিসাবেই আমি দেখছি এবং এটিকে নির্বাচন কমিশনের একটি ব্যর্থতা হিসেবেই আমি এটাকে আখ্যায়িত করব। এটি আমার বক্তব্য। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আচ্ছা, উনি ডিসকানেক্টেড হয়েছেন, আমরা আরেকবার একটু চেষ্টা করছি ওনাকে যুক্ত করতে। অধ্যাপক সওদাগর আজম, মানে ইশরাকের মেয়র হিসেবে শপথ পড়ানো না পড়ানো নিয়ে, মানে এটা আপনি আসলে মানে এর ভিতরে যেমন ইশরাক হোসেনের সমর্থকরা অন্যভাবে বিষয়টা দেখতে চান, যে এখানে একটা কি বলা যায়, মানে অন্য কোনো কিছু তারা খুঁজে পাওয়ার চেষ্টা করেন বা খুঁজে দেখেন তারা। আপনি আসলে কি দেখেন? জি, আমি বলবো। জি জি, আচ্ছা, এটা বিষয়টা যেহেতু ইশরাক হোসেনের সমর্থক বা বিএনপি সমর্থকদের জায়গা থেকে যেহেতু একটা দাবি যেহেতু উঠেছে, তো এই দাবি ওঠার প্রেক্ষাপটে আর চট্টগ্রামের এত বড় একটা এক্সাম্পল থাকার পর, নির্বাচন কমিশনের এত বড় সাংবিধানিক ক্ষমতা থাকার পর এই বিষয়টা যখন বাধাগ্রস্ত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনি সাধারণ জনগণ বলেন, সিভিল সোসাইটি বলেন, আপনার ইশরাক হোসেনের সমর্থক বা বিএনপি সমর্থকদের কথা বলেন, স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের একটা জন্ম দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে কোনো একটা খারাপ উদ্দেশ্য থেকে ইশরাকের শপথটা বাধাগ্রস্ত করা হচ্ছে। এটার জন্য অনেক লেজিটিমেট গ্রাউন্ড কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এই ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ার জন্য। জি, মানে সেক্ষেত্রে আপনি মানে কি দেখেন যে এটা কি করলে এখন এই ধরনের যে একটা বিতর্কিত পরিস্থিতি বা এটা প্রশ্ন তৈরি করা, প্রশ্নের মুখে পড়া, এগুলো থেকে আসলে এগুলো এড়ানো যেত বলে কি মনে করেন আপনি? জি, এটা এড়ানো সম্ভব। এটা এড়ানো সম্ভব, গভর্নমেন্টের একটু সদিচ্ছা এখানে থাকতে হবে। আর পাশাপাশি আইনি যে আমি এটা আইনজ্ঞ যারা আছেন তারা বলতে পারবেন যে আইনের পরিপূর্ণভাবে কিভাবে আজকে আপিল বিভাগের নির্দেশনাগুলো পরিষ্কারভাবে দেয়া হয়েছে, সেটার ভিত্তিতে গভর্নমেন্ট যদি একটু আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন যদি বিষয়টাতে একটু আন্তরিক হয়, তাহলে এই বিষয়টার সমাধান করা খুব সম্ভব। আদারওয়াইজ এটি একটি খারাপ নজির হিসাবে ভবিষ্যতে এটা প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করছি। আচ্ছা, এই মামলার আজকে যে অবজারভেশন, মানে যতটুকু গণমাধ্যমে এসেছে, আমরা পুরোটা যদিও এখনো দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে সেখানে যেমন মানে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি বলেছেন যে সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা ঠিকভাবে নির্বাচন কমিশন পালন করতে পারেনি। তারা
কেন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য যাবে? কারণ মন্ত্রণালয় স্বাধীন সংবিধান ইসিকে যে স্বাধীনতা দিয়েছে তাতে ইসির নির্দেশ বা ইসির নির্দেশনা বা ইসির চাওয়া মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে। সেই মানে এই যে নির্দেশনাটা অন্যান্য আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্যও আসলে এই রায়টা বা এই মতামতটা মানে ভবিষ্যতে আমাদের জন্য মানে ভালো ফল দেবে কিনা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কি মনে করেন আপনি? জি জি, আপনি খুব চমৎকারভাবে বিষয়টা উপস্থাপন করেছেন যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিজস্ব যে ক্ষমতা, মর্যাদা বা তাদের যে স্বাতন্ত্র্য বোধ, এটা মাঝখানে মানে নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো আদালতের আজকের এই অবজারভেশনটা দেওয়ার অর্থ হচ্ছে এটি যদি, আমি যতটুকু বুঝি, এটি যদি এখন নির্বাচন কমিশন আমলে নেয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্যাটার সমাধান দেওয়া সম্ভব। কারণ আদালতের এই অবজারভেশনটা একটা হচ্ছে রায়ের মতো। এই অবজারভেশনের মধ্য দিয়ে আমি মনে করছি যে আইন মন্ত্রণালয়ের কাছে ইলেকশন কমিশন যে ব্যাখ্যাটা চেয়েছে এই ব্যাখ্যাটার ভ্যালিডিটিটা অনেকটা এখানে আর থাকলো না আর কি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সাংবিধানিক যে পাওয়ার, তাদের যে সাংবিধানিক যে মর্যাদা, সেটার উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমি মনে করি আইন মন্ত্রণালয়ের এই ব্যাখ্যা দেওয়ার আর বা এটার উপর নির্বাচন কমিশনের নির্ভর করার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো নির্বাচন কমিশনকে আরো অনেক বেশি মানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হলো। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, শুধু নির্বাচন কমিশন নয়, এটা বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বার্তা। এটা সবাইকে আমলে নিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য। ধন্যবাদ। এক্স্যাক্টলি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, 1 জুন বর্তমান যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তার ভেতরে অর্থাৎ হাতে আছে রবিবার পর্যন্ত। আজকে বৃহস্পতিবার শেষ হয়ে গেল, শুক্র শনি বন্ধ, এরপরে রবিবার। মানে তার ভেতরে যদি শপথ নিতে না পারলে আবার কোনো আইনি পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিনা ইশরাকের জন্য? না, এটার বিষয়টা কিন্তু ওই আইন কানুন এগুলো নয়। আইনের তো বলেই দিয়েছে এর আগে যখন মামলা করেছে, আমি যে আমার সূচনা বক্তব্যে বলেছি যে এটা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এই যে যিনি মামলা করেছেন ওনার মামলা করবার পেছনে কি কারণ, কি উদ্দেশ্য, কেউ তো এমনি এমনি মামলা করে না। একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে থেকে এটুকু তো অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে। আর এগুলোর পেছনে রাজনৈতিক কি উদ্দেশ্য আছে, এগুলোর পেছনে একজন উপদেষ্টার কথা ইশরাকের মুখে আমরা শুনেছি যে বাধা দিচ্ছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন, যেই কারণে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি এগুলো তৈরি হচ্ছে। তবে এখানে সবচাইতে অ্যালার্মিং হচ্ছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে সামনে যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকে যখন সারা দেশের মানুষ এবং সারা পৃথিবীর আমরা তাকিয়ে আছি, দীর্ঘদিন পর 4টা টার্ম পরে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আজকে যদি একটা স্থানীয় সরকার আপনার নির্বাচন, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে, যেখানে চিটাগং এর কথাটা আমি উল্লেখ করেছি, আপনার এইরকম একই যাত্রায় পৃথক ফল, এটা আসলে খুব একটা সুখকর কিন্তু নয়। কাজেই আমরা মনে করছি, যেমন আজকেই আমাদের দেশনেত্রী বলেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই আমরা মনে করি নির্বাচন যেহেতু গণতন্ত্রের উত্তরণের পূর্ব শর্ত, এই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এটা একটা স্থানীয় সরকার নির্বাচন। এটা তো এমন না যে এটা একটা রাজনৈতিক সরকার আছে, সরকার বদল হয়ে যাবে ইশরাক যদি মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে থাকে। আর এটাকে জনতার মেয়র, ইশরাকের নাম তো বহু আগেই আমাদের দেশের মানুষ দিয়ে বসে আছে। আমি নিজে, আমার ওপরও দায়িত্ব ছিল যে ইশরাকের ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা কন্ডাক্ট করবার দলের ভেতরে আমিও একজন ছিলাম। ওই রকম একটা বন্ধুর যেই সময়, অসম্ভব কঠিন বিরূপ যেই সময়, সেখানে প্রত্যেকটা মানুষ, আমি যখন বাজারে, হাটে, মাঠে, ঘাটে, দোকানে গেছি, ওই জায়গার, ওই এলাকার মানুষ বলেছে যে আপা, ভোট যদি দিতে পারি তাহলে
ইশরাককেই দেব, এইটা ছিল তাদের কথা। এটা জেনেই তো ভোটটা তারা নিয়ে গেছে, কিভাবে চুরি করেছে, ডাকাতি করেছে, কি হয়েছে তো আপনারা সবই জানেন, ব্যালট বাক্স, ব্যালট পেপার। কাজেই আমরা মনে করি যে এই দীর্ঘদিন পর এই রকম একটা সময়ে, যদিও এই অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু 10 মাস পেরিয়ে গেছে, এখন 10 মাস পেরিয়ে যাওয়ার পরে এটা তাদের জন্য একটা লিটমাস টেস্টের মতো, যে ওনাদের মন মানসিকতা বলুন, ওনাদের রাজনৈতিক সদিচ্ছা বলুন, সমস্ত কিছু মিলিয়েই আমরা মনে করি যে আমাদের সবারই সদিচ্ছার আপনার আপনি এটাকে একটা লিটমাস টেস্ট হিসেবে দেখছেন ইশরাকের এই ইস্যুটাকে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং অধ্যাপক সওদাগর আজম, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।